খরতাপে বিপর্যস্ত জনজীবন, প্রকৃতির অদ্ভুত আচরণে বিপর্যস্ত সাধারণ মানুষ। বিরূপ আবহাওয়ায় কমছে মানুষের কর্মক্ষমতা, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেও চলমান থাকবে তাপপ্রবাহ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ঢাকা ও মুন্সিগঞ্জে অতিরিক্ত গরমে মৃত্যু হয়েছে 2 জনের। পানির অভাবে ফেটে যাচ্ছে কৃষি জমি। বিস্তারিত জানাচ্ছেন কাইকোবাদ মাহমুদ। প্রচণ্ড রোদে ক্লান্ত মানুষগুলো একটু ছায়া পেয়ে এভাবেই ঘুমিয়ে নিচ্ছেন। সারা দেশের উপর বয়ে যাওয়া তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষ। এতে খেটে খাওয়া মানুষের কষ্ট অন্যদের তুলনায় অনেকটাই বেশি। এই গরমে একটু রিক্সাটা কম চালানো হচ্ছে। গরমে তো শরীরের পানি শরীরের থেকে বাইরে যেতেছে, মাথায় ঘোরায়। অসভ্য গরমে অনেক কষ্ট হয় কাজ করতে। অনেকেই গরম থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়া ঘেরা উদ্যানে, যদিও কংক্রিটের শহরে তা খুঁজে পাওয়া দুষ্কর। আসছিলাম বেবিকে ডক্টর দেখানোর জন্য, হঠাৎ করে আসলে প্রচন্ড রোদ্রের মধ্যে গাছপালা নিচে গেলে একটু ভালো লাগবে। আবহাওয়া অধিদপ্তর বলছে মে মাসের প্রথম সপ্তাহে কমতে পারে তাপমাত্রা। মে মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই বিশেষ করে দেশের মধ্য অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর দক্ষিণ অঞ্চল বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে এবং ফার্স্ট উইকের শেষের দিক দিয়ে মোটামুটি সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে টানা তাপপ্রবাহ চলছে খুলনা বিভাগেও। পানির অভাবে জমিতে সেচ দিতে পারছেন না কুষ্টিয়ার অধিকাংশ কৃষক। অনেক জায়গায় ফেটে চৌচির হয়ে গেছে জমি। গরমের জন্য লেবাররাও অতিষ্ঠ, আমরাও অতিষ্ঠ। এত গরমে কাজ করা যাচ্ছে না। চলমান তাপপ্রবাহে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগে আক্রান্ত রোগীরা ভিড় করছেন চাঁদপুর, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানের হাসপাতালগুলোতে। হাসপাতালে তো সিট পাই নাই, তাই জন্য রোগীর এত চাপ, তাই বাইরে বারিন্দাতে সিট পাইছে, এখানে রাখি বাচ্চা চিকিৎসা করতেছে। তীব্র গরমের কারণে শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশিরভাগ শিশু ভাইরাস, জ্বর, সর্দি, নিউমোনিয়া এগুলো আক্রান্ত। আর এমনিতে ওভারঅল যে বড়দের অ্যাডাল্ট রোগী সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অসহনীয় গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না কেউ। কাইকোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জলবায়ু পরিবর্তন দুর্যোগ গেল বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া মহাদেশ। অন্য মহাদেশের চেয়ে এখানে তাপমাত্রাও ছিল বেশি। গবেষকরা বলছেন 32 বছরে এশিয়ার গড় তাপমাত্রা বেড়েছে 1.87 ডিগ্রি, যার ফলে শুকিয়ে যাচ্ছে জলাশয়, যা অদূর ভবিষ্যতে এই অঞ্চলে পানি নিরাপত্তায় বড় সংকট সৃষ্টি করবে। আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের 5ম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্বের 60টি মহাদেশের মধ্যে গেল বছর অর্থাৎ 2023 সালে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার এশিয়া। জাতিসংঘের বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু নিরাপত্তা বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO এর তথ্য বলছে 2020 সালের তুলনায় 2023 সালে এশিয়ার গড় তাপমাত্রা ছিল 0.91 ডিগ্রি সেলসিয়াস বেশি, যাতে গলে যাচ্ছে এশিয়ার পার্বত্য অঞ্চলের হিমবাহ। জল শুকিয়ে তৈরি হচ্ছে মিঠা পানির সংকট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করছি, এটি হলো সবচেয়ে ক্ষতিকর দিক। আন্ডারগ্রাউন্ড আপনি ইচ্ছা করলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার বাড়াতে পারবেন না। এটার একটা সিস্টেমেটিক ওয়েতে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা থাকে। তা আমি যদি খেয়ে ফেলি, তো আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা নিচে চলে লেভেল নিচে যাওয়ার মানে মাটি শুকিয়ে যাবে, আবার খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায়। মাটি শুকিয়ে যাওয়ার অর্থ হচ্ছে টেম্পারেচার মাটি অ্যাবজর্ব করে নিয়ে যাচ্ছে, ওইটা রাত্রে ছেড়ে দিচ্ছে, কোনো এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে। দক্ষিণ অংশের অনেক মানে আপনি মনে করেন 1 কিলোমিটার জায়গাও যদি তলিয়ে যেত, অসংখ্য লোক তার সাথেই হচ্ছে। গড় তাপমাত্রা বৃদ্ধির জেরে এশিয়ার হিমালয় পর্বতমালা এবং পর্বতমালার হিন্দুকুশ ও তিব্বত রেঞ্জের 22টির মধ্যে অন্তত 20টির মজুদ ব্যাপকভাবে কমেছে 2023 সালে। একই বছরে এশিয়ায় বন্যা, ঝড়ের মতো বড় দুর্যোগ হয়েছে প্রায় 80টি, যাতে প্রাণ হারিয়েছে 2000-এরও বেশি মানুষ। গ্রিন হাউস ইফেক্টের কারণে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে সমুদ্রের উষ্ণায়ন প্রক্রিয়াটা জোরদার হচ্ছে এবং এটা সমুদ্রটা স্ফীত হচ্ছে এবং সমুদ্রের পানি যোগ হচ্ছে। আর একটা প্রভাব যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বলা যেতে পারে যে এল নিনো এবং না লিনো। এল নিনোর কারণে আমরা দেখতে পাচ্ছি যে
পানির উষ্ণায়ন প্রক্রিয়াটা বেড়ে যাচ্ছে এবং সমুদ্রের পানির উষ্ণায়ন প্রক্রিয়াটা মারাত্মক রকমভাবে বেড়ে যাচ্ছে। হেভি প্রিসিপিটেশন, আবার কখনো কখনো ড্রট প্রন সিচুয়েশন তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সহ তাই এশিয়ার দেশগুলোর আরও যথাযথ পদক্ষেপ বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। চলমান দাবদাহ থেকে রাজধানীবাসীকে স্বস্তি দিতে দিনে 4 লাখ লিটার পানি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুর ইসলাম। এ সময় মেয়র জানান, হিট অফিসারের পরামর্শ মোতাবেকই তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত পানি ছিটানো হবে। অবৈধভাবে রাজধানীর জলাধার ও খেলার মাঠ যেন কেউ দখল করতে না পারে, সেজন্য সবার সহযোগিতাও কামনা করেন মেয়র আতিক। আজ থেকে দেশের প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। দেশব্যাপী চলমান দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকালের শিফটে সকাল 8টায় ক্লাস শুরু হয়ে 9:30টায় শেষ হবে, আর দ্বিতীয় শিফট 9:45টায় শুরু হয়ে শেষ হবে 11:30টায়। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম এবং সকল পর্যায়ের অ্যাসেম্বলি বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এর বাইরে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়েও ক্লাস শুরু হচ্ছে। ঈদের ছুটির পর গত রোববার থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা থাকলেও চলমান তাপপ্রবাহের কারণে এই ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়। স্কুল খোলার আরও খবর জানাতে রাজধানীর ভিকারুন্নেসা স্কুলের সামনে আছেন সহকর্মী মেজবাহ হাসান। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেজবাহ, স্কুলে শিক্ষার্থী উপস্থিতি কেমন দেখছেন? নাজদিন, প্রথম দিনের স্কুল অর্থাৎ দীর্ঘ বিরতির পর ঈদের ছুটি কাটিয়ে তারপর আবার তীব্র তাপদাহের কারণে যে স্কুল খুলেছে, আজকে প্রথম দিনের স্কুল, সেই হিসাবে শিক্ষার্থীদের কিন্তু তেমন একটা চোখে পড়েনি। আমরা যতটুকু শিক্ষার্থী এসেছেন, অভিভাবকরা এসেছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে একসাথে শিক্ষার্থীদের আমরা উচ্ছ্বাস দেখেছি, আবার অনেকটা শঙ্কারও কারণ দেখেছি। তারা যেটি বলছিলেন যে দীর্ঘদিন পরে আসলে স্কুল, সেক্ষেত্রে সহপাঠীদের সাথে দেখা হবে এবং স্কুল বাসায় বসে তারা একঘেয়েমি হচ্ছেন, সেক্ষেত্রে স্কুলে এসে সেই সহপাঠীদের সেই উচ্ছ্বাস তো আছেই, কিন্তু তার সাথে যে এই তীব্র তাপদাহে সেই শঙ্কাটাও কিন্তু তাদের মধ্যে রয়ে গেছেন। অভিভাবকরা অনেক ক্ষেত্রে বলছিলেন যে এই তাপদাহের মধ্যে স্কুল খোলা কঠিন, কিন্তু তারপরেও সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে তাদের সন্তানেরা বাসায় বসেও যে নতুন কারিকুলাম এসছে, সেটার ক্ষেত্রে শিক্ষার জন্য স্কুলে যাওয়ারও প্রয়োজন আছে। সেক্ষেত্রে যদি অনেকটা অনলাইন মুখ করা যায় শিক্ষার্থীদেরকে, সেটি তারা বলছিলেন। এছাড়া সরকার যে ডিসিশন নিয়েছে, শনিবারও স্কুল খোলার কথা বলেছেন, সেটা অভিভাবকরা বলছিলেন যে শনিবারে যে স্কুল বন্ধ ছিল সে কার্যক্রমটা বন্ধ থাকলেই কিন্তু হয়তো সুবিধাজনক হতো, যেহেতু সকাল 8টা থেকে স্কুল খোলার যে সিদ্ধান্ত নিয়েছে এবং 9:30 পর্যন্ত, এবং 9:30 থেকে দ্বিতীয় শিফট করা হয়েছে 9:45 থেকে 11:30 পর্যন্ত। এক্ষেত্রে অনেকটা সাধুবাদ জানিয়েছে এই উদ্যোগকে, কিন্তু তারপরেও এই তীব্র গরমের মধ্যে যদি এই শিক্ষার্থীদের অনেকাংশে কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে শনিবার যে কার্যক্রম রাখার কথা সরকার বলছে, সেই সিদ্ধান্তকে তারা অনেকটাই নেতিবাচক হিসেবে দেখছেন। তারা যেটি বলছিলেন যে শনিবার যে স্কুল যদি খোলা থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে এবং তীব্র তাপদাহের মধ্যে অনেকটা অনলাইন কার্যক্রমের কথাও তারা বলছিলেন। এবং সব বিষয় মিলে দুটি বিষয়ে আমরা শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যেই লক্ষ্য করেছি যে একদিকে স্কুল যেমন খোলাটা প্রয়োজন, তেমন দিকে প্রাকৃতিক যেটি আসলে যে তাপদাহ চলছে, এই তাপদাহের কারণে কিন্তু তাদের জন্য কঠিন হচ্ছে। এছাড়া আমরা এবং স্কুল যে খোলার সিদ্ধান্ত নিয়েছে, এক্ষেত্রে অ্যাসেম্বলিও কিন্তু বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র সকাল 8টা থেকে 2টা শিফট করা হয়েছে, সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং 9:45 থেকে 11:30 পর্যন্ত কিন্তু 2টা শিফটে এখন পর্যন্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্কুল আজকে থেকে কার্যক্রম থাকবে। এই ছিল স্কুল খোলা নিয়ে সবশেষ। জানছিলাম স্কুল খোলার খবর। 3 বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ও দ্বাদশ সংসদ নির্বাচন সফল করতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা GM কাদের।
দল টিকিয়ে রাখতে জাতীয় পার্টি ভোটে অংশ নেয় বলে জানিয়েছেন তিনি। দলের বর্ধিত সভায় তিনি বলেন, ফাঁদে ফেলে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রেখেছে সরকার। ইমরুল আহসানের রিপোর্ট। নির্বাচনের 3.5 মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে কেন তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে ভোটে অংশ নিয়েছিল জাতীয় পার্টি, তার ব্যাখ্যা দেন জিএম কাদের। দলের স্বার্থ ও বিদেশি শক্তির তৎপরতা দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। তৎকালীন সময় আমার মতো ওয়েল ইনফর্ম রাজনৈতিক নেতা খুব কম ছিল বাংলাদেশে। আমি সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি। তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম। আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে, যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে, না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে। তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিলেন। বিদেশি শক্তি বিভিন্নভাবে আমাদের এই নির্বাচন নিয়ে কিছু না কিছু কথা বলছিলেন, কিছু না কিছু অবস্থান নিচ্ছিলেন। তাদের থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে অন্তত 3টি বড় বড় শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। এবং তাছাড়াও আর কয়েকটি শক্তিশালী দেশও এই বিষয়ে সরকারকে সমর্থন দিতে প্রস্তুত ছিল। বিএনপির আন্দোলন সফল হবে না তাও তিনি আগে বুঝেছিলেন বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার কৌশল নিয়েছিল সরকার, তা অনুধাবনে ব্যর্থ হয়েছে বিএনপি। বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না। বাংলাদেশে কোনো গণ আন্দোলনের মুখে কোনো সরকার পরিবর্তন হয়নি। 2013 এবং 2014 সালে 3 মাস গণ আন্দোলনের মুখে সম্পূর্ণ দেশ অচল হওয়ার পরেও সরকার পরিবর্তন হয় নাই। কাজেই 10 লক্ষ নয়, 50 লক্ষ নয়, 1 কোটি লোক রাস্তায় নামলেও সরকার পরিবর্তন হবে না, বিএনপির আন্দোলন সফল হবে না, নির্বাচন বন্ধ করে সরকার পরিবর্তন করা সম্ভব হবে না। এটাতে আমি কনভিন্স ছিলাম। বিএনপির যারা আন্দোলনের মুখে বিভিন্নভাবে তারা কতগুলো ফাঁদে পড়ে গেল। আন্দোলন করলেই কিছুটা সহিংসতা বিভিন্ন জায়গায় হয়, সহিংসতা সৃষ্টি করা যায় বাইরে থেকে। কাজে এই সহিংসতার নাম দিয়ে তাদেরকে ঢালাওভাবে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে কনভিকশন দেওয়া হলো পুরানো মামলায়। ফলে মাঠে থাকলাম আমরা এবং আওয়ামী লীগ। তখন প্রশ্ন আসলো যে আমরা না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না নির্বাচনের। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি নির্বাচনে যাই আর না যাই, নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক, যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই, সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো, এইভাবেই সরকার চলতো। কাজেই আমাকে দোষ দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করবেন না। বিএনপি জামাত দিনরাত আমি বেঈমান, আমি গেলাম জন্যই নির্বাচন হলো, আমি না গেলেই নির্বাচন ভণ্ডুল হয়ে যেত, তারা আবার ক্ষমতা আসতেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নির্বাচনে অংশ নিলেও ভোট ভালো হয়নি বলে মনে করেন জিএম কাদের। এই যে তাদের প্রচারণা 26টা সিটে ছাড় দেওয়া হয়েছে, এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম এর সিইও মেহেরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে পৌঁছাতে পারে বলে তিনি জানিয়েছেন। গত 22 এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা 7:15টার দিকে জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছিল। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ সোমালিয়ার দস্যুরা 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে। মুক্তিপণ দেওয়ার পর 14 এপ্রিল ভোর রাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। বাংলাদেশ সহ 6 দেশে 99,000 মেট্রিক টনের বেশি পেঁয়াজ রপ্তানিতে অনুমোদন দিয়েছে ভারত। শনিবার দেশটির গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। অনুমোদন দেয়ায় মূলত মহারাষ্ট্রে উৎপাদিত পেঁয়াজ প্রতিবেশী 3 দেশ সহ 6 দেশে পাঠানোর বিষয়ে আগের নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এর আগে ভারত পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস এবং শ্রীলঙ্কাতেও পেঁয়াজ রপ্তানিতে অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন দেশে কি পরিমাণ পেঁয়াজ রপ্তানি করা হবে সে বিষয়ে কিছু জানায়নি নয়াদিল্লি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি উল্লেখ করে
কোন শক্তির প্রভাবে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে তা দলটিকে প্রকাশ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের উন্নয়ন দেখতে না পাওয়া বিএনপি নেতাদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন কাদের। তিন বিদেশি শক্তির চাপ, সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি না, কারণ তাদের জন্ম তো বন্দুকের নল থেকে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে হবে। দেশে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপপ্রবাহ। এ পরিস্থিতির মধ্যে আজ থেকে খুলেছে দেশের প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এসব শিক্ষা প্রতিষ্ঠান আজ খুললেও দেশের অনেক সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে অনলাইনে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এসব নিয়মের মধ্যে প্রাথমিক স্কুলগুলোতে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা 11:30 পর্যন্ত। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। আর 2 শিফটের বিদ্যালয়গুলোয় প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট সকাল 10:45 থেকে বেলা 11:30 পর্যন্ত চলমান থাকবে। তবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 3 দফা দাবিতে 48 ঘণ্টা ধর্মঘট চলছে বৃহত্তর চট্টগ্রামে। এতে 3 পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট শুরু হয়েছে ভোর 6টা থেকে। এর সমর্থনে সকালে নগরীর বিভিন্ন প্রবেশপথ ও মোড়ে অবস্থান নেয় পরিবহন মালিক শ্রমিকরা। ধর্মঘটে রাস্তায় বিভিন্ন গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মোড়ে মোড়ে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এর আগে শনিবার গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা থেকে পুলিশি হয়রানি ও সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ, চুয়েট শিক্ষার্থীদের হাতে গণপরিবহনে আগুনের প্রতিবাদ, পরিবহন মালিক শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়। দেশের 8 জেলায় 19টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইভিএমে সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। যেসব ইউনিয়নে ভোট গ্রহণ চলছে এর মধ্যে রয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামসাদি, দালাল বাজার, দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল, পটুয়াখালী সদরের কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদ। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন একটি মনিটরিং সেল গঠন করেছে। এই সেল নির্বাচন ভবন থেকে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করছে। 2022 সালের 7 ধাপে 4500 ইউপি ভোট গ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন। মেয়াদোত্তীর্ণ হওয়া সাপেক্ষে বাকি ইউপির ভোট হচ্ছে সময়ে সময়ে। কোনো বিদেশি শক্তির চাপে জাতীয় পার্টি নির্বাচনে গেছে সেটা জাতীয় পার্টি বলতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো চাপ অনুভব করেনি বলেও জানান তিনি। বঙ্গবন্ধু দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। নজরানা চৌধুরী রিপোর্ট। শেখ জামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল 1954 সালের 28 এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি।
শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কাদের বলেন, জন্মদিনে আনন্দ থাকার কথা থাকলেও তারা দুঃখ আর শোক নিয়েই শেখ জামালের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন। ৭৫-এর ১৫ই আগস্ট যে হত্যার রাজনীতি শুরু হয়েছিল, শেখ হাসিনা দেশে এসে সেই সংস্কৃতি পরিবর্তন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা এসেছেন বলে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকলে দেশের উন্নয়ন। কাদের বলেন, বিএনপি সহ একটি গোষ্ঠী আছে যাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি চোখে পড়ে না। গত জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষে ৩টি দেশের সমর্থন ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় পার্টি ভালো বলতে পারবে। ৩ বিদেশি শক্তির চাপ, সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি না। তাদের জন্ম তো বন্দুকের নল থেকে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে হবে। যে কোনো মূল্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ফরিদপুরের মধুখালীর ঘটনায় কেউ ছাড় পাবে না। ইতিমধ্যে ১৩ জনকে আটক করা হয়েছে। পলাতক চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেফতারে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। সকালে সাভারে বিসিএস লাইভস্টক একাডেমিতে ৪১তম মৎস্য ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়ে এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। কোনো সাম্প্রদায়িক চিন্তা চেতনা বা ভাবনা নিয়ে যদি কেউ এই সামাজিক অস্থিরতা সৃষ্টি করবার চেষ্টা করে, পায়তারা করে, প্রশাসনও তাদের জায়গা থেকে যথাবিহিত ব্যবস্থা নেবে। এদিকে ফরিদপুরের মধুখালীতে ২ সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় ও পরিচিতি সভায় আইন ও গণমাধ্যম শাখার নতুন এই পরিচালক এসব কথা বলেন। মাদক মুক্ত সমাজ গঠন, কিশোর গ্যাং নির্মূলে র্যাবের ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এসব বিষয়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও চান পরিচালক। এছাড়া আগামী উপজেলা নির্বাচন নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান। একটা অপরাধ ঘটানোর পরে অপরাধী যারা হয়, এটা তো একটা গ্রেফতারের প্রক্রিয়া। সো এই প্রক্রিয়াটি আসলে একটি চলমান প্রক্রিয়া। আপনারা দেখবেন এটা তদন্তে বের হয়ে আসবে এবং অবশ্যই এটার সুফল আপনারা পাবেন। এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন, যেটাকে ধামাচাপা দেওয়ার বা অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা, আমার মনে হয় আপনাদের এই অপরাধী গ্রেফতারের সাথে সাথে আপনারা এর পরিপূর্ণ প্রকাশটি পেয়ে যাবেন। মাদকের ব্যাপারে আমাদের 0 টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও 2টা। হাওড়ে চলছে বোরো ধান কাটার উৎসব। অন্যান্য বছরের মতো এবারও হাওড়ের ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন কৃষকরা, কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সুনামগঞ্জ ও নেত্রকোনায় বোরোর বাম্পার ফলন হয়েছে। খুশির আমেজে ধান কাটছে কৃষকরা, হাসি ফুটেছে তাদের মুখে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শ্রমে ঘামে ফলানো সোনার ধান, সারা বছরের খাবার তো বটেই, এ ধানকে নিয়ে কত স্বপ্ন, কত আশা। অকাল বন্যা, অতিবৃষ্টি কিংবা অন্য কোনো কারণে ফসলের ক্ষতি হলে দুঃখের সীমা থাকে না কৃষকের। তাই প্রচণ্ড দাবদাহে উষ্ণগত প্রাণ প্রকৃতিতেও বোরো ধান গোলায় তুলতে মহাব্যস্ত সবাই। সুনামগঞ্জে ১৩৭টি হাওরের সব কটিতেই এ কর্মযজ্ঞ। আমরা ফসল ভালো হয়েছে, আমরা
বাচ্চা কাচ্চা লইয়া সুখ শান্তির মতো থাকতে ভাত খাইতাম পারমু। হাওড়ের অবস্থা আল্লাহর রহমতে ভালো। বাকি যে ধানগুলা রয়েছে যদি দিন এবং সুন্দর থাকে, সুন্দর হালতে তুলতে পারি, আমরা রিজিক আল্লাহ ভালো দিছে। আমরা একটা ফসল পুরো মতে পাইলে আমরা এতেই খুশি আর কি। এই ধান গড়ে উঠাইতে পারলে আমরা সারা বছর এটার উপরে নির্ভর আমাদের। এই হাওড় জেলায় এ পর্যন্ত 1,24,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের 56%। বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 2,30,245 হেক্টর। বুড়ো আবাদ হয়েছে 2,30,407 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 162 হেক্টর বেশি। এবছর বুড়ো ধানের লক্ষ্যমাত্রা ছিল, উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 13,70,200 মেট্রিক টন, যা বাজার মূল্য 4,110 কোটি টাকা। কৃষক পরিবারের সবাই এখন মহাব্যস্ত, যেন দম ফেলার সময় নেই। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় নিশ্চিন্ত মনে স্বপ্নের সোনালী ধান কেটে ঘরে তুলছেন নেত্রকোনার কৃষকরাও। বন্যা টানা হয়েছে না, এবার বিঘ্নি টিঘ্নি হয়েছে না, আপনার ধান ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমাদের ফসল গড়ে তুলতে পারছি। আর আমাদের প্রতি খাড়াতে 10 থেকে 11 মণ ধানও হয়েছে। এ জেলায় এবার 1,85,320 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। একটিমাত্র ফসল ঘরে তুলতে পারলে বছরটা নিশ্চিন্তে চলে যায় হাওড় পাড়ের কৃষকদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দেশের 8 জেলায় 19টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইভিএমে সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। যেসব ইউনিয়নে ভোট গ্রহণ চলছে এর মধ্যে রয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামসাদি, দালালবাজার, দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল, পটুয়াখালী সদরের কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদ। সকাল থেকে ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন একটি মনিটরিং সেল গঠন করেছে। এই সেল নির্বাচন ভবন থেকে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করছে। 2022 সালে 7 ধাপে 4,500 ইউপি ভোট গ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন। মেয়াদোত্তীর্ণ হওয়া সাপেক্ষে বাকি ইউপির ভোট হচ্ছে সময়ে সময়ে। দেশে বয়ে যাওয়া উচ্চ তাপপ্রবাহের মধ্যে আজ থেকে খুলেছে দেশের প্রাথমিক, মাধ্যমিক, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্কুল খুললেও প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি ছিল কিছুটা কম, তবে যারা এসেছে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাসে উপস্থিত হয়েছে। এই তীব্র গরমে স্কুল খোলা নিয়েছিল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। তামজিদ সুমনের রিপোর্ট। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঈদের ছুটির সাথে 1 সপ্তাহ বাড়ানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। নতুন করে হিট অ্যালার্ট জারির মধ্যেই রোববার থেকে শুরু হয়েছে স্কুল কলেজের নিয়মিত ক্লাস। দীর্ঘদিন বন্ধের পর স্কুলে এসে বেশ হাসি খুশি দেখা গেছে শিক্ষার্থীদের। অতিরিক্ত গরমে কষ্ট হলেও সহপাঠীদের সাথে বেশ উৎফুল্লই ছিল স্কুলের ছোট্ট সোনামণিরা। ভালো, মানে একটু আর কি গরম লাগছে বেশি, একটু কষ্ট হয়। একটা মিনি ফ্যান কিনেছি, ওটা নিয়ে আসি। বন্ধুদের সাথে দেখা হয় আর পড়ালেখাও হয়, তখন বেশি ভালো লাগে। গরম বেশি হলেও ছাত্রছাত্রীদেরকে ক্লাসে বসেই পাঠদানে আগ্রহী বেশিরভাগ শিক্ষক। তবে ক্লাসের সময় এবং দিনক্ষণ একটু কমিয়ে আনার পক্ষেই অনেকে। আমার কাছে মনে হয় অফলাইনটাই ভালো, যতটুকু আর কি পাচ্ছে। হয়তো বা টাইমটা একটু কমিয়ে দিলে, আমি অ্যাজ এ টিচার হিসেবে বলবো, একটু কমিয়ে দিলে মনে ওদের জন্য হতো, কারণ রোদ্দুরটা তো বেড়ে যায় পরে। এদিকে অতিরিক্ত গরমের মধ্যে স্কুলের ক্লাস চালু নিয়ে অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আসলে বিকল্প হলেই ভালো হতো, অনলাইনে ক্লাসগুলো নিলে ভালো হতো, কারণ এত গরমের মধ্যে বাচ্চারা আসলে অস্থির হয়ে যায়, আমরা নিজেরাই অস্থির হয়ে যাচ্ছি, বাচ্চারা তো আর অবস্থা খারাপ। অফলাইন এবং অনলাইন ক্লাসের টেস্ট কিন্তু বাচ্চাদের আলাদা। 1 মাসে তো বাচ্চারাও তাদের বন্ধুদের সঙ্গে মিশতে পারে না। ঘরে বসেও যে সে পড়ে বা ঘরে বসেও যে সে আরামে থাকে তা কিন্তু না। স্কুল খোলা থাকা উচিত, মাঝে মাঝে আসলো, ক্লাস করলো। আর ক্লাস না থাকলে তো ছেলেমেয়েরা যেমন লেখাপড়া থেকে দূরে সরে যায়, সে বাসায় বসে ফেসবুক দেখে, মোবাইল দেখে। হ্যাঁ, স্কুল খোলা থাকলে স্কুলে সে একটা টাচে থাকে লেখাপড়ার সংশ্লিষ্ট। তীব্র গরমে সারা দেশের স্কুলগুলোর ক্লাস শুরু হলেও প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে লোডশেডিং ও ফ্যানের অভাবে বেশ কষ্ট পেতে হয়েছে শিক্ষার্থীদের। 72 জন ছেলে পেলে তো ফ্যান অত ভালো, মানে 4টা ফ্যান আছে, ওটা তো মানে বাতাসও একটু ভালোভাবে দেয় না। তো আমরা চাচ্ছি যে মানে একটু স্কুলটা কয়েকদিনের জন্য বন্ধ রাখার জন্য। আমাদের স্কুলে অতটা পর্যাপ্ত ফ্যান নেই, আর ফ্যানের অতটাও ভালো স্পিড না। এই গরমে স্কুল করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই ইউনিফর্ম পরে আমাদের একটু কষ্ট হচ্ছে, ফ্যানের বাতাস ঠিক লাগে না। আমি চাই আর 1 সপ্তাহ বেশি ছুটি দিই।
যদিও সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পর্যাপ্ত সুপেয় পানি ও শ্রেণীকক্ষে ফ্যানের ব্যবস্থা রাখার চেষ্টা করেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি ফ্লোরে আমাদের জন্য স্টুডেন্টদের জন্য পানির ব্যবস্থা আছে, আমাদের ফিল্টারিং পানি ওখানে দেয়া আছে। স্টুডেন্টদের নিজেরাও তারা নিয়ে এসেছে এবং ওখান থেকেও তারা সংগ্রহ করে পানি পান করার ব্যবস্থা তাদের রয়েছে। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে কিন্তু একজন ডাক্তারের ব্যবস্থাও আছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। বন্ধ রাখা হবে স্কুল প্রাঙ্গণের অ্যাসেম্বলি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের লোকদেরকে দুর্বৃত্তপনা, মানুষ হত্যা আর সন্ত্রাসের ওপেন লাইসেন্স দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ফরিদপুরের মধুখালীতে 2 জনকে হত্যার প্রেক্ষিতে এ অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কারো জীবনই নিরাপদ নয়। দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে এক মিছিল শেষে রিজভী বলেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের জেলে রাখা হচ্ছে, অন্যদিকে যারা দুর্নীতি করছে, নদী খাল বিল দখল করছে, তারা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। ক্ষমতাসীনদের দুর্নীতি ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শ্রমজীবী মানুষকে হত্যা করা হলো ফরিদপুরে। হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে। তাকে চেয়ারম্যান আওয়ামী লীগের সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত সন্ত্রাস, সমস্ত রক্তপাত করছে এই সরকারের লোক। তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের, টাকা পাচারের, একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। সারা দেশে লিগ্যাল এইড অফিসগুলো যাতে বিচার প্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয় সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলাগুলো যাতে সারা দেশের মানুষ লিগ্যাল এইড অফিসে গিয়ে আপোষ করতে পারে সে বিষয়ে মনোযোগী হবার আহ্বান জানান আইনমন্ত্রী। বলেন, বিচারের জন্য খরচ না করে সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তা পাবে, যা তাদের অধিকার। আমাদের মূল উদ্দেশ্য দরিদ্র অসহায় মানুষকে আইনি সহায়তা প্রদান করা। এই আইনি সহায়তা কার্যক্রমকে আরো সফল ও বেগবান করে তুলতে হলে এটিকে অবশ্যই জনগণের দোরগোড়ায় অর্থাৎ যারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য তাদের কাছে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 3 দফা দাবিতে 48 ঘণ্টা পরিবহন ধর্মঘট চলছে বৃহত্তর চট্টগ্রামে। এতে 3 পার্বত্য জেলার সাথে ঢাকা সহ বিভিন্ন শহরে বাস চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট শুরু হয়েছে ভোর 6টা থেকে। এর সমর্থনে সকালে নগরীর বিভিন্ন প্রবেশপথ ও মোড়ে অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা। ধর্মঘটের কারণে রাস্তায় গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মোড়ে মোড়ে গন্তব্যমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এর আগে শনিবার গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা থেকে পুলিশি হয়রানি ও সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ, চুয়েট শিক্ষার্থীদের হাতে গণপরিবহনে আগুনের প্রতিবাদ, পরিবহন মালিক শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়। হাওরে খুশির আমেজে বোরো ধান কাটার ধুম পড়েছে। অন্যান্য বছরের মতো এবারও ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন কৃষকরা, কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে হাওর জেলাগুলোতে বোরোর বাম্পার ফলন হয়েছে। হাসি ফুটেছে কৃষকদের মুখেও। লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সুনামগঞ্জে বোরোর উৎপাদন। এর বাজার মূল্য 4100 কোটি টাকার বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। পূবালি বাতাসে পাকা ধানের গন্ধ, শ্রমে ঘামে ফলানো সোনার ধান। সারা বছরের খাবার তো বটেই, এ ধানকে নিয়ে কত স্বপ্ন, কত আশা। অকাল বন্যা, অতিবৃষ্টি কিংবা অন্য কোনো কারণে ফসলের ক্ষতি হলে দুঃখের সীমা থাকে না কৃষকের। তাই প্রচণ্ড দাবদাহে উষ্ণগত প্রাণ প্রকৃতিতেও বোরো ধান গোলায় তুলতে মহাব্যস্ত সবাই।
সুনামগঞ্জে ১৩৭টি হাওরের সবকটিতেই এ কর্মযজ্ঞ। আমরা ফসল ভালো হয়েছে, আমরা বাচ্চা কাচ্চা লইয়া সুখ শান্তির মতো থাকতে ভাত খাইতাম পারবো। হাওরের অবস্থা আল্লাহর রহমতে ভালো। বাকি যে ধানগুলা রয়েছে যদি দিন এবং সুন্দর থাকে, সুন্দর হলে তো তুলতে পারি আমরা, রিজিক আল্লাহ ভালো দিছে। আমরা একটা ফসল পুরো মতে পাইলে আমরা এতেই খুশি আর কি। এই ধান গড়ে উঠাইতে পারলে আমরা সারা বছর এটার উপরে নির্ভর আমাদের। এই হাওর জেলায় এ পর্যন্ত ১,২৪,০০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের ৫৬ ভাগ। লক্ষ্যমাত্রা ছিল ২,৩০,২৪৫ হেক্টর, বুড়ো আবাদ হয়েছে ২,৩০,৪০৭ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ হেক্টর বেশি। এবছর বুড়ো ধানের লক্ষ্যমাত্রা ছিল, উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১৩,৭০,২০০ মেট্রিক টন, যা বাজার মূল্য ৪,১১১০ কোটি টাকা। আমরা আশা করছি আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বাকি যে ফসলগুলো রয়েছে সেগুলো কেটে ফেলা সম্ভব হবে। এই নিয়ে কৃষকদের মাঝে একটি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। কৃষক পরিবারের সবাই এখন মহাব্যস্ত, যেন দম ফেলার সময় নেই। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় নিশ্চিন্ত মনে স্বপ্নের সোনালী ধান কেটে ঘরে তুলছেন নেত্রকোনার কৃষকরাও। বন্যা টানা হয়েছে না, এবার বিঘ্নি টিঘ্নি হয়েছে না, আপনার ধান ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমাদের ফসল গড়ে তুলতে পারছি। আর আমাদের প্রতি খাড়াতে 10 থেকে 11 মণ ধানও হয়েছে। এ জেলায় এবার ১,৮৫,৩২০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। একটিমাত্র ফসল ঘরে তুলতে পারলে বছরটা নিশ্চিন্তে চলে যায় হাওর পাড়ের কৃষকদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও আইনজীবীরা। 5.5 বছর ধরে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে ঝুলে থাকা রায়টি দ্রুত কার্যকর করার দাবিতে দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সর্বস্তরের আইনজীবীর ব্যানারে মানববন্ধন করেন নিহতের পরিবার ও আইনজীবীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সকল প্রতিবন্ধকতা দূর করে এই মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে আপিল ডিভিশনে শুনানির ব্যবস্থা করতে হবে এবং যারা দোষী তাদের শাস্তি কার্যকর করার মাধ্যমে 7 খুনের পরিসমাপ্তি হলে এর মাধ্যমে নিহতের পরিবার ও নারায়ণগঞ্জবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বলে জানান তারা। যে রায় হয়েছে সেই রায়টা যত দ্রুত পারো কার্যকর করা হোক। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। দ্রুত সময়ে প্রথম রায় হলো জজ কোর্টের রায়, পরবর্তীতে হাইকোর্টের রায়টাও খুব দ্রুত সময়ে হলো। কিন্তু সুপ্রিম কোর্টে কি এমন কারণ থাকতে পারে যে এটা বছরের পর বছর ঝুলে রইল? সেই নৃশংস হত্যাকাণ্ডের যে রায় হয়েছে সেই রায় অবিলম্বে তাদের শাস্তি কার্যকরী করার মাধ্যমে এটার পরিসমাপ্তি ঘটাতে হবে। দেশের 8 জেলার 19টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। ইভিএম এর মাধ্যমে সকাল 8টায় শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। যেসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো এর মধ্যে রয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামছাদি, দালাল বাজার, দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল, পটুয়াখালী সদরের কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদ। সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কুটি ইউপি নির্বাচনে ব্যালট প্রতীকে ভুল থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভূমি অফিসের কোনো কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ পেলে বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। দুপুরে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভূমি অফিসের 3য় ও 4র্থ শ্রেণীর কিছু কর্মচারী দুর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছেন, যা উদ্বেগজনক। এছাড়া ভূমি সংক্রান্ত বিষয়ে গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। শখের বশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামে এক কলেজ শিক্ষক আঙ্গুর বাগান গড়ে তুলেছেন। তার সেই বাগান দেখতে আশেপাশে মানুষরা ছুটে যাচ্ছেন। ওই আঙ্গুর বাগান এখন জেলায় বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদনের স্বপ্ন দেখাচ্ছে। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। চারপাশে বিস্তীর্ণ জমি, তার মাঝেই উঁচু করে তৈরি করা হয়েছে বাঁশের মাচা। সেই মাচায় থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের আঙুর। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামে দেখা যাচ্ছে এমন দৃশ্য। শিক্ষক কাজী বিল্লাল হোসেন খোকন জানান, বছর 2 আগে শখ করে তার নার্সারিতে 2টি আঙ্গুর ফলের চারা রোপণ করেছিলেন। তারপর ইউটিউব দেখে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হন। প্রচুর পরিমাণ ফলন,
যা আমরা আসলে কুমিল্লা এলাকার মধ্যে যে এভাবে আঙ্কুর হইব আমরা কল্পনা করতে পারি নাই। প্রথম পরীক্ষামূলকভাবে 14 শতক জমির উপর আমরা আঙ্কুর চাষ শুরু করছি। তো এবার যে আঙ্কুরের ফলন যেভাবে দেখতেছি আমরা 2-2.5 কানের মধ্যে করার একটা সম্ভাবনা আছে। কুমিল্লার মাটি প্রায় সব ধরনের ফল উৎপাদনে সহায়ক। কৃষি বিভাগের অব্যাহত সহযোগিতার কারণে আঙ্গুর চাষেও সফলতা আসবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। আমরা দেখেছি যে কুমিল্লার সব ধরনের ফসলে কিন্তু খুবই ভালো হয়। আমরা আশাবাদী যে আমাদের পরিচর্যা এবং আমাদের সঠিক পরামর্শ কৃষকদের রোগবালাই মুক্তভাবে ফসল করতে পারে, তো আঙ্গুর চাষেও সফলতা আসবে এবং ওনার সফলতাই ওনাকে সহ আরও নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে এবং কুমিল্লায় ফল উৎপাদনে একটা বড় ভূমিকা রাখবে। শিক্ষক কাজী বিল্লাল হোসেন এবছর 14 শতক জমিতে আঙ্গুর বাগান করেছেন। সব ঠিক থাকলে তার বাগান থেকে অন্তত 5 লাখ টাকার আঙ্গুর বিক্রি করতে পারবেন জানান তিনি। NTV News Desk. The Met Office has issued a warning that the ongoing heat wave may persist for 72 hours starting Sunday morning. Due to increasing moisture incursion, the discomfort may increase, said the Met Office. This announcement follows earlier alerts issued on April 19, 22nd and 25th. 5 people died possibly from heat stroke in Chattogram, Noshindi, Madaripur and Dhaka today when severe heat wave is scorching the country. The sweltering heat wave is severely affecting the daily life of the people. The hospitals across the country is overwhelmed with patients suffering from various illness related to extreme heat wave. এইবার ভাই জাহান্নামের মতন নিঃশ্বাসের মতন আগুন ভাই এই এলাকায় পড়তেছে ভাই। পানি ঠান্ডা আছে না, ওই জন্য ভালো লাগে। অবস্থা বড় খারাপ, বেশি খারাপ। প্রচন্ড গরম, এই গরমে কাজ করা খুবই কষ্টকর। এই গরমে কাজ করা কোনোভাবে সম্ভব না। অ্যালার্জি দেখছেন, এই শরীরে প্রচন্ড অ্যালার্জি। অন্যান্য বছর চেয়ে এই বছরের তাপমাত্রা খুব বেশি, প্রচুর অসুবিধা হইতেছে ভাই। 2 দিন অরিজিনালি অসুস্থ আছিলাম, এই 2 দিন পরে যে আজকে বাইরেছি ভাই। Classes at all primary, secondary schools and colleges resumed on Sunday after Eid al-Fitr holidays and subsequent extension due to heat wave sweeping the country since the first week of April. The educational institutions reopened today, although there is no remarkable change in the heat wave condition, worrying the guardians, especially those of primary level students. Schools and colleges were scheduled to reopen on April 21st after the end of Eid holidays, but the closure was extended till April 27 due to sweltering heat across the country caused by heat waves. The guardians expressed worry how their children would stay in classrooms for 6 hours amid scorching heat as the classes of secondary schools start at 10 a.m. and continue till 4 p.m. ভালো মানে একটু আর কি গরম লাগছে বেশি, একটু কষ্ট হয়। একটা মিনি ফ্যান কিনেছি, ওটা নিয়ে আসি। বন্ধুদের সাথে দেখা হয় আর পড়ালেখাও হয়, তখন বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় অফলাইনটাই ভালো, যতটুকু আর কি পাচ্ছে। হয়তো বা টাইমটা একটু কমিয়ে দিলে, আমি অ্যাজ এ টিচার হিসেবে বলবো একটু কমিয়ে দিলে মনে ওদের জন্য হতো, কারণ রোদ্দুরটা তো বেড়ে যায় পরে। আসলে বিকল্প হলেই ভালো হতো, অনলাইনে ক্লাসগুলো নিলে ভালো হতো, কারণ এত গরমের মধ্যে বাচ্চারা আসলে অস্থির হয়ে যায়, আমরা নিজেরাই অস্থির হয়ে যাচ্ছি, বাচ্চারা তো আর অবস্থা খারাপ। অফলাইন এবং অনলাইন ক্লাসের টেস্ট কিন্তু বাচ্চাদের আলাদা। 1 মাসে তো বাচ্চারাও তাদের বন্ধুদের সঙ্গে মিশতে পারে না। ঘরে বসেও যে সে পড়ে বা ঘরে বসেও যে সে আরামে থাকে তা কিন্তু না। স্কুল খোলা থাকা উচিত, মাঝে মাঝে আসলো ক্লাস করলো, আর ক্লাস না থাকলে তো ছেলেমেয়েরা যেমন লেখাপড়া থেকে দূরে সরে যায়, সে বাসায় বসে ফেসবুক দেখে, মোবাইল দেখে। হ্যাঁ, স্কুল খোলা থাকলে স্কুলে সে একটা টাচে থাকে লেখাপড়ার সংশ্লিষ্ট। Awami League General Secretary Obadul Qadir today said BNP should be ashamed of Pakistani Prime Minister's remarks over the development of Bangladesh. He said after paying tributes to Shohid Sheikh Jamal by placing wreaths at his grave at Bonani Graveyard on his 71st birthday. He said once Pakistan's considered Bangladesh as its burden, but now they feel ashamed looking towards Bangladesh. In response to a comment of Jatiya Party Chairman G.M. Qadir that there was pressure on the party to take part in the national polls, the Awami League General Secretary said Jatiya Party was born down the barrel of a gun and it was not born in a democratic way. 3 বিদেশি শক্তির চাপ, সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি না। তাদের জন্ম তো বন্দুকের নল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির
চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে হবে। BNP slammed the government for imposing restrictions on journalists' access to the Bangladesh Bank offices, saying the move was taken to hide the corruption and plunder perpetrated by Awami League MPs and their close associates. While addressing demonstration in front of the party's Napolton office, BNP leader Rizvi Ahmed said a huge number of money has been looted from different banks and the perpetrators are none other than MPs and ministers of the Awami League or their close associates. The BNP leader alleged Awami League leaders and workers have been given an unwritten free license to kill the country's people, loot money and engage in various misdeeds. দুইজন শ্রমজীবী মানুষকে হত্যা করা হলো ফরিদপুরে। হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে। কাকে? চেয়ারম্যান, আওয়ামী লীগের সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত সন্ত্রাস, সমস্ত রক্তপাত করছে এই সরকারের লোক। তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের, টাকা পাচারের, একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। Law Minister Anisul Haq today said the process getting legal aid by the poor and helpless people is related to country's rule of law, justice, human rights and social equity. Getting legal aid is the right of poor and helpless people, not any kind of charity done for them. It is a very natural thing that any insolvent citizen would get government legal aid. The minister said this while addressing as chief guest of the inaugural function of the National Legal Aid Day in Dhaka. The government has no plan to import sacrificial animals in the country ahead of the upcoming Eid ul-Adha. Fisheries and Livestock Minister Muhammad Abdul Rahman said today there is no plan to import. Instead, the government's focus is on supporting local farmers to increase production, ensuring prices remain affordable for everyone, he said in response to a question from reporters after attending an orientation ceremony of newly appointed BCS officers at the BCS Livestock Academy in Savar. বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কোন বিদেশি শক্তির চাপে জাতীয় পার্টি নির্বাচনে গেছে সেটা জাতীয় পার্টিই বলতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো চাপ অনুভব করেনি বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। শেখ জামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল 1954 সালের 28 এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। শেখ জামালের 71তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কাদের বলেন, জন্মদিনে আনন্দ থাকার কথা থাকলেও তারা দুঃখ আর শোক নিয়েই শেখ জামালের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন। 75-এর 15ই আগস্ট যে হত্যার রাজনীতি শুরু হয়েছিল, শেখ হাসিনা দেশে এসে সেই সংস্কৃতি পরিবর্তন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা এসেছেন বলে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকলে দেশের উন্নয়ন। কাদের বলেন, বিএনপি সহ একটি গোষ্ঠী আছে যাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি চোখে পড়ে না। গত জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষে 3টি দেশের সমর্থন ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় পার্টি ভালো বলতে পারবে। 3 বিদেশি শক্তির চাপ, সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি। তাদের জন্ম তো বন্দুকের নল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে
ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে হবে। যে কোনো মূল্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অজানা আতঙ্কে সরকার গুম, মিথ্যা মামলা এবং বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা এবং নারায়ণগঞ্জে দলের ৩ নেতাকে আটকের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্বীকারের ঘটনায় উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ৭ই জানুয়ারি নির্বাচনের পর ক্ষমতা টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে আওয়ামী লীগ সরকার, তাই বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে। রাষ্ট্রের মদদে বিএনপি নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এছাড়া দলের আরও কয়েকজন নেতাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের পর ক্ষমতার দাপট সরকারকে আরও বেশি হিংস্র করে তুলেছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা দায়ের সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে বলে অভিযোগ তার। বৃহত্তর চট্টগ্রামের সড়ক ও মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ পরিবহন মালিক শ্রমিকদের 4 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে বৃহত্তর চট্টগ্রাম 48 ঘন্টার পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত প্রশাসনের সাথে পরিবহন মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত পরিবহন পুলিশের হেফাজতে নিয়ে বিআরটিএ ক্ষতি নির্ণয় করে ক্ষতিপূরণের আশ্বাস, মহাসড়কে অবৈধ যান বন্ধে উদ্যোগ, পুলিশের হয়রানি বন্ধে ব্যবস্থা সহ বিভিন্ন যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাসে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি হত্যা প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফালোতে বন্দুকধারীর গুলিতে স্তব্ধ হয়ে গেল 2 বাংলাদেশির স্বপ্ন। স্থানীয় সময় শনিবার পুলিশ পৌঁছানোর আগেই 2 প্রবাসীকে হত্যা করে বন্দুকধারী। এদিকে নৃশংস এই ঘটনায় শোকে হতবিহ্বল দেশে থাকা নিহতদের স্বজনরা। তাদের অভিযোগ, সন্ত্রাসীরা চাঁদার দাবিতে হত্যা করেছে প্রবাসীদের। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক স্থানীয় সময় শনিবার দুপুর 12:30 জরুরি ফোন কলে গোলাগুলির খবর পেয়ে বাফেলোর জেনার স্ট্রিটে উপস্থিত হয় পুলিশ। এ সময় বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ব্যাপক গোলাগুলি হয় উভয় পক্ষের মধ্যে। এরপরই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 2 প্রবাসী বাংলাদেশির মরদেহ। ধারণা করা হচ্ছে পুলিশ পৌঁছানোর আগেই বন্দুকধারী তাদের হত্যা করে। নিহতরা হলেন কুমিল্লার বাবুল উদ্দিন এবং সিলেটের মোহাম্মদ ইউসুফ। বাড়ি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা। 2 প্রবাসীর মৃত্যুতে শোকে হতবিহ্বল দেশে থাকা তাদের স্বজনরা। তাদের সান্ত্বনা দিতে ভিড় করছেন প্রতিবেশীরা। গতকালকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটছে অপ্রত্যাশিত, বিশেষ করে মর্মাহত। চাচা ভাতিজার যে স্মৃতি আছে এগুলো তো ভুলার মতো নেই। স্মৃতি তো অনেক আছে, অনেক স্মৃতি, এগুলা কি বলবো আপনাকে। পরিবারের দাবি, যুক্তরাষ্ট্রের স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে বাবুলের উপর প্রথম হামলা করে। তাকে বাঁচাতে গেলে গুলিবিদ্ধ হন ইউসুফ। বাবুল নামে যে ছেলেটার আক্রমণ করছে, প্রথম গুল্লি, প্রথম চাকুতি ফাড় মারছে, এরপরে করছে গুল্লি। কিন্তু এই যে একটা ছেলে, যে একটা মন মানুষতা, একটা সামনে একটা মানুষের খুন, আমাদের বাঙালি তো যে মানে আমার জান যাও চাললে ওটার একটা রক্ষা করি, এই রক্ষা দিতে গিয়েই তাদের মন মানুষতা গান্ডাটি গেছে, তখন ছোটা ছোট তাণ্ড গুল্লি করে ফেলে দিচ্ছে। তাই বাইন তোর হাসাত আমার ছেলে থাকে, আর তাই বাই ফোন দিছে, ফোন লইয়া তাই নইস। অন্যদিকে শোকে মাতম কুমিল্লায় থাকা বাবুলের স্বজনরাও। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে বসতভিটার প্রাঙ্গণ। হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মার্কিন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্বজনরা। মরদেহ দেশে আনার বিষয়ে এখনো নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। কাজী ইফতেখার শুভ, এনটিভি নিউজ ডেস্ক। দুদকের মামলায় মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডি হাবিবুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র দায়রা জজ শামস মোহাম্মদ জগলুল হোসেন এই আদেশ দেন। তবে 3 আসামি পলাতক থাকায় তাদের আদালতে হাজির করা যায়নি। হাবিবুর রহমান ছাড়াও মামলার অপর 2 আসামি হলেন কাজী ফরহাদ এবং কাজী জাহিদ হাসান।
প্রায় 11 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে 2018 সালের 4 ডিসেম্বর মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক। পার্সোনাল ডেটা সিকিউরিটি বা ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে আরেকটি নিয়ন্ত্রণমূলক আইনের আশঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, আইনের খসড়ায় বলা হয়েছে একটি বোর্ড গঠন করা হবে, কিন্তু সরকারের নিয়ন্ত্রণে থাকা কোনো বোর্ড জনস্বার্থে কাজ করতে পারবে না। তাই একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব করেছে টিআইবি। কোনো তথ্য ব্যক্তিগত উপাত্তের আওতাভুক্ত সে বিষয়ে সঠিক সংজ্ঞার তাগিদ দিয়ে বলা হয় জাতীয় নিরাপত্তার বিষয়েও সুনির্দিষ্ট সংজ্ঞা দরকার। এবারের কোরবানির জন্য পর্যাপ্ত পশু রয়েছে, আমদানির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, গত কোরবানির ঈদে 19 লাখের বেশি পশু অবিক্রিত থেকে গেছে। এবারের হাটেও প্রয়োজনের তুলনায় 30 লাখের বেশি কোরবানির পশু সরবরাহ করা হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, চাঁদাবাজ এবং মধ্যস্বত্বভোগী অসাধু গোষ্ঠী যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। ফরিদপুরে মধুখালীর মন্দিরে অগ্নিসংযোগ এবং 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে এক প্রশ্নের উত্তরে আব্দুর রহমান জানান, ইতোমধ্যেই 13 জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 5 বছর আগে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দেশে প্রথম জোড়া লাগানো মাথার 2 শিশু সুস্থ এবং স্বাভাবিক আছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, জটিল এই সফল অপারেশন দেশের চিকিৎসা খাতের জন্য একটি মাইলফলক। রোববার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। পাবনার চাটমোহর উপজেলার স্কুল শিক্ষক রফিকুল ইসলাম এবং তাসলিমা বেগম দম্পতির মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া এবং রোকেয়াকে দীর্ঘ 33 ঘন্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করেন সামরিক, বেসামরিক এবং বিদেশি চিকিৎসকরা। সারা বিশ্বে 17তম এই সফল অস্ত্রোপচার এবং শিশু দুটির বর্তমান অবস্থান তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 2 শিশুর মাধ্যমে রাবেয়া অনেকটা স্বাভাবিক হয়ে উঠলেও রোকেয়ার আরও চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে চিকিৎসকেরা। 5টা বছর হয়ে গেল, বাচ্চা দুইটা কিন্তু ভালো আছে, বা ভালো বলতে একটা বাচ্চা ভালো আছে রাবেয়া, কিন্তু রোকেয়ার কিছু সমস্যা আছে। এখানে আমাদের নিউরোলজিস্টরা আছে, আমাদের যারা এই নিয়ে কাজ করে তারা এটা দেখাশোনা করছে। এই রোগীর যখন চিকিৎসা শুরু হয় তখন আমি একজন চিকিৎসক ছিলাম, কিন্তু আজকে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মনে করি যে রোকেয়া রাবেয়ার অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক। টানা 5মবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 315 টাকা কমিয়ে 1,12,616 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার বিকেল থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এবার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের ভরি 1,07,495 টাকা এবং 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 92,145 টাকা। স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 1,715 টাকা এবং 21 ক্যারেটের রূপার ভরি 1,633 টাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।